গল্পের শুরুতে আমরা একটি সাবমারিন দেখতে পাই, যেটিতে মার্ক নামের এক ব্যক্তি একটি উদ্ধারকারী দলের নেতা হিসেবে রয়েছেন। মার্ক ও তার দল কিছু লোককে উদ্ধার করতে এসেছে। তারা যখন সাবমারিন থেকে লোকজনকে বের করে আনছিল, ঠিক তখনই হঠাৎ একটি বিশাল প্রাণী সাবমারিনটির সাথে ধাক্কা খায়। এই ধাক্কার ফলে সাবমারিনটি ভেঙে চুরমার হয়ে যায়। তারা দ্রুত বেঁচে যাওয়া লোকদের উদ্ধার করতে শুরু করে। তারা কয়েকজনকে জলের উপরে নিয়ে আসে, কিন্তু অন্যরা সাবমারিনের ভেতরে আটকা পড়ে। তারা অন্যদের ফেলে রেখে পালাতে বাধ্য হয়। পালানোর সময় প্রাণীটি সাবমারিনটিকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এরপর আমরা ৫ বছর পরের দৃশ্যে যাই, যেখানে একটি হেলিকপ্টার সোজা মানাওয়ানের দিকে যাচ্ছে, যা সমুদ্রের মাঝখানে অবস্থিত একটি গবেষণা কেন্দ্র। হেলিকপ্টারটি সরাসরি গবেষণা কেন্দ্রটিকে অবতরণ করে। গবেষণা কেন্দ্রটির মালিক জ্যাক নামের এক ব্যক্তি হেলিকপ্টার থেকে বেরিয়ে আসেন। জ্যাক গবেষণা কেন্দ্রের দলের নেতা ড জ্যাংয়ের সাথে দেখা করেন। তার মেয়ে জেনিও ড জ্যাংয়ের সাথে কেন্দ্রে ছিল। ডাক্তার জ্যাককে সরাসরি একটি ডুবো স্টেশনে নিয়ে যান, যেখানে বিশাল তিমি এবং আরও অনেক সামুদ্রিক প্রাণী রয়েছে। এই দৃশ্য দেখে ডাক্তার জ্যাককে অভিভূত করে দেন। ডাক্তার তাকে বলেন যে এখনও পর্যন্ত আমরা শুধু মারিয়ানা ট্রেঞ্চকেই বিশ্বের গভীরতম ট্রেঞ্চ বলে মনে করে এসেছি, কিন্তু তা সত্যি নয়। আমরা মারিয়ানা ট্রেঞ্চের নিচে আরও অনেক ট্রেঞ্চ আবিষ্কার করেছি। আমাদের বিশ্বাস ওই ট্রেঞ্চগুলোর নিচে এমন কিছু থাকতে পারে যা আমরা আগে কখনো দেখিনি। এই কারণেই তারা ৩ জন লোকসহ একটি সাবমারিন সমুদ্রে পাঠিয়েছে। অ্যালিস নামের এক তরুণী সাবমারিনটি চালিয়ে সোজা সমুদ্রের মাঝখানে নিয়ে যায়। তারা যখন গভীরতায় পৌঁছায়, তাদের পেছনের একজন কন্ট্রোলার তাদের ট্রেঞ্চে প্রবেশ করতে বলে। তারা তাদের সাবমারিনটি নিয়ে সোজা তলদেশে চলে যায়। নিচে নামার সময় তারা অসংখ্য তিমি এবং আরও অনেক অদ্ভুত প্রাণী ও দানব দেখতে পায়। এই দৃশ্য দেখে তারা হতভাগ হয়ে যায়। তাদের আনন্দের সীমা থাকে না, কিন্তু তারা জানে না যে তাদের এই আনন্দ ক্ষণস্থায়ী। হঠাৎ তাদের রাডার তাদের দিকে এগিয়ে আসা একটি বিশাল বস্তু শনাক্ত করে। তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং হঠাৎ সেই একই বস্তুটি তাদের সাবমারিনের সাথে ধাক্কা খায়, যা নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে থাকে। অ্যালিস দ্রুত গবেষণা কেন্দ্রে যোগাযোগ করে, কিন্তু দুর্ভাগ্যবশত গবেষণা কেন্দ্রের সাথে তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গবেষণা কেন্দ্রের ভেতরে কেউ তাদের কথা শুনতে পাচ্ছিল না, কিন্তু সাবমারিনটি তখনও তাদের অবস্থান শনাক্ত করছিল। এখন তারা সেই গভীরতায় গিয়ে প্রাণীটি তাদের মেরে ফেলার আগেই তাদের খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। সেখানে দলের একজন সদস্য সবাইকে বলে যে আমরা চাইলেও কেউই সেই গভীরতায় পৌঁছতে পারব না, কারণ পৌঁছলেও আমরা বেশিক্ষণ প্রাণীটির প্রতিরোধ করতে পারব না। তাই সে তাদের বলে যে তাদের সাহায্য করার মতো কেবল একজনই আছে, একমাত্র সেই সেখানে গিয়ে তাদের সবাইকে ফিরিয়ে আনতে পারে, এবং সেই লোকটি হল মার্ক। একথা শুনে একজন লোক রেগে গিয়ে তাকে সরাসরি প্রত্যাখ্যান করে বলে সে আগেও কিছু লোককে বাঁচিয়েছে এবং নিজের লোকদের বাঁচাতে গিয়ে সে আরও অনেকের জীবন কেড়ে নিচ্ছে। আমি চাই না তার কারণে আমাদের ৩ জন সদস্য মারা যাক। এই লোকটি আসলে সেই মার্ক যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। সে ইতোমধ্যে ১০,০০০ মিটার গভীরে চলে গেছে, কিন্তু পরে লোকটি এও বলে সে ছাড়া আর কেউ আমাদের সাহায্য করতে পারবে না, একমাত্র সেই অত গভীরে গিয়ে তাদের ফিরিয়ে আনতে পারে। এখানে আমরা দেখি মানা ফরেস্ট কোম্পানি তার ভুলের জন্য তাকে বরখাস্ত করায় মার্ক একটি নদীর তীরে বাস করছে। এখন সে থাইল্যান্ডের একটি নদীর তীরে বাস করছে। সেই দিনই ডাক্তার এবং কন্ট্রোলার তার বাড়িতে এসে পৌঁছান। ডাক্তার তাকে বলেন যে তোমাকে আমাদের খুব দরকার, কারণ আজ আমাদের ৩ জন সদস্য মারিয়ানা ট্রেঞ্চে অবতরণ করেছে, কিন্তু হঠাৎ একটি বিশাল প্রাণী তাদের আক্রমণ করে এবং এখনও তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মার্ক সরাসরি তাদের সাহায্য করতে অস্বীকার করে। তবে যখন ডাক্তার তাদের হৃদয় বিদারক আর্তনাদ শোনেন, যার মধ্যে তার প্রথম স্ত্রী অ্যালিসের কণ্ঠও ছিল, তখন মার্ক সাহায্য করতে রাজি হয়। এখানে আমরা ডাক্তারের মেয়েকে দেখতে পাই, যে নিজেও সমুদ্রের মাঝখানে আটকে পড়াদের সাহায্য করতে প্রস্তুত। অন্য সদস্যরা তাকে থামাতে খুব চেষ্টা করে, কিন্তু সে তাদের উপেক্ষা করে একাই তার সাবমেরিনে করে সেই ভয়ঙ্কর সমুদ্রে ঝাঁপ দেয়। কিন্তু সে জানে না যে সেই সমুদ্রে ঝাঁপ দিয়ে সে তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছে। এদিকে ডাক্তার মার্ককে গবেষণা কেন্দ্রে নিয়ে যান। সেখানে পৌঁছে তিনি আবিষ্কার করেন যে তার মেয়ে একা সমুদ্রে নেমেছে এবং তিনি হতভাগ হয়ে যান। তিনি সঙ্গে সঙ্গে মার্ককে একটি সাবমারিনে বসিয়ে সমুদ্রে পাঠিয়ে দেন। ইতিমধ্যে ডাক্তারের মেয়েও ট্রেঞ্চের তলদেশে পৌঁছে গেছে। আরেকটু নিচে নামতেই সে গভীর জলে আটকা পড়া নাবিকদের সাবমারিনটি দেখতে পায়। জেনি যখন তার সাবমারিনটিকে নিজের সাবমারিনের সাথে যুক্ত করতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ সেই একই প্রাণীটি তাকে আঘাত করে, যার ফলে তার সাবমারিনটি উল্টে যায়। সে কোনোমতে সেটিকে সোজা করতে সক্ষম হয়,
কিছু বুঝে ওঠার আগেই সেই একই প্রাণীটি আবার আবির্ভূত হয় এবং তাকে চারদিক থেকে আঁকড়ে ধরে। এতে সে হতভাগ হয়ে যায়। আসলে এটি ছিল একটি বিশাল স্কুইড, যা তার শক্তিশালী সুর দিয়ে সাবমারিনটিকে ধরে ফেলেছিল। এখন জেনি পালানোর কোনো উপায় দেখতে পায় না। সে পুরোপুরি আটকা পড়েছিল, কিন্তু তারপর তার বিশাল সুরগুলো তার মারিনকে মুক্ত করে দেয়। সামনে তাকিয়ে সে দেখতে পায় একটি বিশাল হাড়র সেই দানব স্কুইডকে গিলে ফেলছে। হাড়রটি স্কুইডের চেয়ে 10 গুণ বড় ছিল। এই দৃশ্য দেখে জেনির শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। জেনি পালানোর চেষ্টা করে, কিন্তু স্কুইডের আক্রমণে তার সাবমারিনটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ইতিমধ্যে সে রাডারে সেই একই হাড়রটিকে তার দিকে এগিয়ে আসতে দেখে। তারপর সেটি তার সামনে দিয়ে চলে যায় এবং তার সাবমারিনটিকে স্পর্শ করে। মার্ক দ্রুত ঘটনাস্থলে এসে হাড়রটির দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই ক্ষেপণাস্ত্রটি হাড়রটির দৃষ্টি আকর্ষণ করল। এরপর মার্ক জেনিকে গবেষণা কেন্দ্রে ফিরে যেতে বলে। তাই জরুরি অবস্থায় জেনি সেখান থেকে তার সাবমারিনটি নিয়ে গবেষণা কেন্দ্রের দিকে রওনা দিল। একটু এগোকেই মার্ক আটকে পড়া 3 জনের সাবমারিনটি দেখতে পেল। মার্ক দ্রুত তার সাবমারিনটি তাদেরটির সাথে যুক্ত করে তাদেরটির দরজা খুলে দিল। সামনে আটকে পড়া 3 জন লোকই সেই একই লোক যারা অক্ষত অবস্থায় ছিল। মার্ক তাদের এক এক করে বের করে আনছিল। ঠিক তখনই রেডারে সে দেখল হাড়রটি আবারও তাদের দিকে এগিয়ে আসছে। মার্ক যখন সাবমারিনের ভেতরে আটকা পড়া আরেকজনকে উদ্ধার করছিল, তখন শেষ জীবিত লোকটি দেখল হাড়রটি দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। সে লোকটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর নিজের সাবমারিনটি পেছনে রেখে দরজা বন্ধ করে দিল, আর বাকিরা তাতে চড়ে বসল। এরপর হাড়রটি এসে ঘটনাস্থলেই সাবমারিনটিকে ধ্বংস করে দিল, যা দেখে বাকিরা বিধ্বস্ত হয়ে গেল, কারণ তাদের সঙ্গী তাদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন হারিয়েছিল। তারপর তারা গবেষণা কেন্দ্রে পৌঁছল। সেখানে তারা জানতে পারল যে হাড়রটি তাদের আক্রমণ করেছিল সেটি ছিল মেগালোডন নামের এক ভয়ঙ্কর হাড়র, যা 90 ফুট লম্বা এবং অন্য যে কোনো হাড়রের চেয়ে অনেক বড়। এর চোয়াল এতটাই বড় ছিল যে এটি এক ঝটকায় তাদের 2টি সাবমারিন গিলে ফেলতে পারত। এখন তারা তাদের পরবর্তী পরিকল্পনা তৈরি করল, কারণ হাড়রটিকে যদি মারা না যায় তাহলে এটি তাদের জীবিত ছাড়বে না। এদিকে আমরা দেখি জেনির মেয়ে খেলাছলে ঠিক ডুবো স্টেশনের সামনে পৌঁছে যায়। সে সেখানে দাঁড়িয়েছিল যখন সেই একই হাড়র ম্যাগ হঠাৎ তার সামনে এসে তাকে আক্রমণ করে। তার চিৎকার শুনে সবাই তার দিকে ছুটে যায়, কিন্তু যখন তারা তার কাছে পৌঁছায়, ভাগ্যক্রমে সে সেখানে অক্ষত অবস্থায় দাঁড়িয়েছিল। হাড়র প্রতিরোধী কাঁচ থাকার কারণে হাড়রটি তা ভাঙতে পারল না। কিন্তু এর অত্যন্ত বিপজ্জনক দাঁতের চিহ্ন দেখে মার্ক হতবাক হয়ে গেল। এরই মধ্যে কাঁচের সামনে একটি তিমি এসে হাজির হল। তারা অনুমান করল যে এই দাঁতগুলো নিশ্চয়ই ওই তিমিটির, কিন্তু তারপর হঠাৎ সেই একই হাঙরটি এসে তাদের চোয়ালে ধরে নিয়ে গেল। এখন হাঙরটি তাদের অবস্থান জেনে গেছে এবং তাদের জীবন মারাত্মক বিপদে পড়েছে। হাঙরটি যে কোনো মুহূর্তে এসে তাদের মেরে ফেলতে পারে। হঠাৎ তারা খবর পেল যে এখান থেকে বেশি দূরে নয় এমন জায়গায় 3টি বড় জাহাজ আক্রান্ত হয়েছে। তাই তারা সবাই নিজেদের জাহাজ নিয়ে সেদিকে রওনা দিল। কিছুক্ষণ পরেই তারা সেখানে পৌঁছাল। তাদের চারপাশে ধ্বংসাবশেষের স্তূপ। ধ্বংসাবশেষের মধ্যে অসংখ্য ছোট হাঙর মৃত অবস্থায় পড়ে আছে। কাছে গিয়ে ভালোভাবে পরীক্ষা করে তারা ধ্বংসাবশেষের মধ্যে একটি বিচ্ছিন্ন হাত খুঁজে পেল, যা থেকে বোঝা যাচ্ছিল যে উপস্থিত সকলেই হাঙরের শিকার হয়েছিল। এরই মধ্যে তারা দূর থেকে সেই একই হাঙরটিকে এগিয়ে আসতে দেখল। তারা হাঙরটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল, কিন্তু এটিকে মারতে হলে তাদের এর কাছে যেতে হবে, আর যদি তারা তা করে তবে এটি তাদের জীবন্ত গিলে ফেলবে। তাই মার্ক পানির নিচে যাওয়ার জন্য প্রস্তুত হল। মার্ক হাঙরটির গায়ে একটি ট্র্যাকার লাগাবে, যাতে সে সেটিকে তার জালে আটকে মেরে ফেলতে পারে। মার্ক ট্র্যাকার বন্দুকটি নিয়ে পানিতে ঝাঁপ দেয়। মার্ক ইতিমধ্যেই সেটির খুব কাছে সাঁতার কাটছিল। হাঙরটিকে দেখা মাত্রই সে দ্রুত তার বন্দুক বের করে সেটির দিকে ট্র্যাকারটি ছুঁড়ে মারে, যা সেটির শরীর ভেদ করে যায়। জাহাজের ক্যাপ্টেন দ্রুত সেটিকে টেনে পেছনে নিয়ে আসে। সে যখন সেটিকে কাছে টানছিল, পানির তোলপাড় হাঙরটির মনোযোগ মার্কের দিকে আকর্ষণ করে। হাঙরটি দ্রুত সেটির দিকে এগিয়ে আসে, কিন্তু মার্কও জাহাজের খুব কাছে ছিল। হাঙরটি তাকে খেয়ে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই সবাই মিলে তাকে প্রচণ্ড শক্তিতে জাহাজের উপরে টেনে তোলে, কিন্তু হাঙরটি ছাড়ছিল না। তাই হাঙরটিকে হতবুদ্ধি করার জন্য জেনি একটি মজবুত কাঁচের ভেতর ঝাঁপ দেয়। সে পানির নিচে যাওয়ার সাথে সাথেই উপর থেকে একজন লোক পানিতে ছোট মাছ ছুঁড়ে দেয়, যাতে হাঙরটি তাদের গন্ধে তার প্রতি আকৃষ্ট হয়। টোপটি পৌঁছানোর সাথে সাথেই ছোট ছোট হাঙর তার কাঁচটিকে ঘিরে ফেলে। দানবীয় হাঙরটি তখনও কাছে আসেনি, কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ একটি হাঙর এসে তাকে সজোরে আঘাত করে। সৌভাগ্যবশত কাঁচটা মজবুত ছিল, তাই তেমন ব্যথা লাগেনি।
হাঙরটির আকার দেখে তার শিরদরা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়, কারণ সেটিকে বেশ বড় বলে মনে হচ্ছিল। জেনি তাকে গুলি করার আগেই হাঙরটা পালিয়ে গেল, কিন্তু তারপর হঠাৎ হাঙরটা পেছন থেকে তাকে আক্রমণ করল। এটি গ্লাসটা মুখে পুড়ে নিয়ে যেতে শুরু করল। হাঙরটা গ্লাসটা এত জোরে আছড়ে ফেলল যে গ্লাসের সাথে বাঁধা রডটা ভেঙে গেল। মার্ক সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপিয়ে পড়ল। সুযোগ বুঝে জেনি সরাসরি মুখে বিষাক্ত পদার্থটি হাঙরটির শরীরে ইনজেক্ট করে দিল। মার্ক দ্রুত তার দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ হাঙরটির মুখ থেকে গ্লাসটা ছিটকে বেরিয়ে গেল। কোনো মতে মার্ক তার কাছে পৌঁছতে সক্ষম হল, কিন্তু ততক্ষণে জেনির অক্সিজেন মাস্কটি ভেঙে গিয়েছিল। তার অক্সিজেন ধীরে ধীরে ফুরিয়ে আসছিল, কিন্তু মার্ক তাকে একা ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। সে দ্রুত গ্লাসটা খোলার চেষ্টা করল। ঠিক তখনই হাঙরটা আবার তাদের দিকে এগিয়ে আসছিল। সুযোগ বুঝে দলের সদস্যরা হাঙরটির মনোযোগ অন্যদিকে সরানোর জন্য পানিতে এক টুকরো বড় মাংস ছুঁড়ে দিল। টুকরোটি পড়ার সাথে সাথে দানবীয় হাঙরটি এক ঝটকায় তা গিলে ফেলল। এই সুযোগে মার্ক দ্রুত জেনিকে গ্লাসের ভেতর থেকে টেনে বের করে জাহাজের দিকে এগোতে শুরু করল, কিন্তু হঠাৎ হাঙরটা আবার তাদের আক্রমণ করল। তখন তারা ভেবেছিল তাদের মৃত্যু নিশ্চিত, কিন্তু ঠিক সেই মুহূর্তে ভাঙা রডটা হাঙরের কাঁধে আটকে গেল, যা তাদের পালানোর একটা সুযোগ করে দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই ইঞ্জেকশনটা কাজ করল, হাঙরটাকে দুর্বল করে দিল এবং অবশেষে সেটিকে ঘটনাস্থলেই অজ্ঞান করে দিল। এই সুযোগে মার্ক দ্রুত তাকে ডেকে ফিরিয়ে আনল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল এবং জেনি পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলেছিল। কিন্তু অনেক চেষ্টার পর তারা অবশেষে তাকে অজ্ঞান লোকটির মুখ থেকে বের করে আনল। জ্ঞান ফিরে পেয়ে সে বাইরে তাকিয়ে দেখল হাঙরটা একটা দড়িতে বাঁধা। একজন লোক যে হাঙরের বিশাল দাঁতের ওপর হেলান দিয়ে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল, সে হঠাৎ ভয়ে নড়ে উঠল এবং পানিতে পড়ে গেল। তার সব বন্ধুরা তাকে পড়তে দেখে হাসতে লাগল। তারা তাকে তোলার আগেই একটা বিশাল হাঙর পানি থেকে উঠে এসে তাকে গিলে ফেলল। বিশাল হাঙরটা বাঁধা হাঙরটাকে এক ঝটকায় গিলে ফেলল। বিশাল হাঙরটার ধাক্কায় তাদের জাহাজটা উল্টে গেল এবং সবাই একে একে পানিতে পড়ে গেল। যেইমাত্র তারা ভেসে উঠল, তারা বুঝতে পারল যে যাকে তারা ম্যাগ বলে মনে করছিল সে আসলে ম্যাগের ছোট বাচ্চা। পালানোর আগেই একজন লোক তখনও পানিতে আটকা পড়েছিল। হঠাৎ বিশাল হাঙরটি তাকে দেখতে পেল এবং সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে সেখানেই তাকে টুকরো টুকরো করে ফেলল। বাকিরা পুরোপুরি হতবাক হয়ে গেল। তারা সবাই রাগে একে অপরের দিকে চিৎকার করতে লাগল, কিন্তু সেখানে থাকা মানেই মৃত্যু, তাই সবাই ছোট ছোট নৌকা নিয়ে পালিয়ে গেল। তীরে পৌঁছানোর আগেই হাঙরটা আবার তাদের তাড়া করতে শুরু করল, কিন্তু ভাগ্যক্রমে একটি উদ্ধারকারী হেলিকপ্টার এসে উপস্থিত হল। হেলিকপ্টারের সৈনিকটি হাঙরটির দিকে নির্বিচারে গুলি চালাল এবং হাঙরটি যন্ত্রণায় ছটপট করতে করতে সোজা জলে ডুব দিল। এর কিছুক্ষণ পরেই তারা সবাই তীরে পৌঁছানোর পর জেনির বাবা শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন। হাঙরের আক্রমণে তার অবস্থার অবনতি হয়েছিল এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। বাবাকে মরতে দেখে জেনি শোকে মোহিভন্ন হয়ে পড়ে। গবেষণা কেন্দ্রে পৌঁছানোর পর কোম্পানির মালিক ঘোষণা করলেন যে তিনি বিশাল হাঙরটিকে মারার জন্য বিপুল সংখ্যক সেনা ডেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও প্রাণহানি রোধ করতে গবেষণা কেন্দ্রটি বন্ধ করে দিতেও প্রস্তুত ছিলেন। এইসব বলে তিনি একটি হেলিকপ্টারে চড়ে চলে গেলেন, কিন্তু আসল সত্যিটা হল তিনি সেনাবাহিনীকে ডাকেননি। তিনি নিজেই হাঙরটিকে মেরে সমস্ত কৃতিত্ব নিতে চেয়েছিলেন, যাতে তার গবেষণা কেন্দ্রটি বন্ধ না হয়ে যায়। হাঙরটিকে মারার জন্য তিনি বিভিন্ন ধরনের বিপজ্জনক বোমার আদেশ দিয়েছিলেন। এর কিছুক্ষণ পরেই তারা সেই জায়গায় এসে পৌঁছাল যেখানে হাঙরটি ছিল। পৌঁছানো মাত্রই তারা পানির নিচে বোমা ফেলতে শুরু করল। বোমাগুলো বিস্ফোরিত হয়ে হাঙরটিকে টুকরো টুকরো করে পানিতে ছড়িয়ে দিল। এই দৃশ্য দেখে সে ভাবল অবশেষে সে বিশাল হাঙরটিকে মেরে ফেলেছে, কিন্তু মাংসের টুকরোগুলোর কাছে পৌঁছে সে বুঝতে পারল যে সে হাঙর নয়, বরং বোমার আঘাতে মারা যাওয়া একটি বিশাল তিমিকে মেরেছে। তার জাহাজটি চলতে শুরু করার সাথে সাথেই তার পেছনে দাঁড়িয়ে থাকা মালিক পানিতে পড়ে গেল। জাহাজটি তাকে দেখতে না পেয়ে দূরে চলে গেল। দুর্ভাগ্যবশত বিশাল হাঙরটিও তার দিকেই এগিয়ে আসছিল। বাঁচার জন্য সে দ্রুত তিমিটির ওপর চড়ে বসল, কিন্তু হঠাৎ হাঙরটি পেছন থেকে এসে তাকে গিলে ফেলল। নিজের জাহাজে ফিরে এসে মার্ক দেখল যে হাঙরটি অন্য পারে চলে গেছে। সমুদ্র দ্রুত সৈকতের দিকে এগিয়ে আসছিল। সৈকতে মজা করা বেচারা মানুষগুলো ঘুণক্ষরেও টের পায়নি যে অল্প সময়ের মধ্যে মৃত্যু তাদের কাছে এসে পৌঁছাবে। সবাই নিজেদের আনন্দে মগ্ন ছিল, কিন্তু বিশাল হাঙরটিও তাদের দিকে এগিয়ে আসছিল। চোখের পলকে বিশাল হাঙরটি সৈকতে পৌঁছাল এবং সঙ্গে সঙ্গে সবাইকে আক্রমণ করল। এটি এদের একে একে গিলতে শুরু করল। সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ হাঙরটি সবাইকে জীবন্ত গিলে ফেলছিল। ঠিক তখনই মার্ক এবং তার দল নিজেদের জাহাজ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হল।
মার্ক দ্রুত পানিতে একটি যন্ত্র ছুঁড়ে দিল, যা ঠিক হাঙরের মতো শব্দ করছিল। পানিতে পড়ার সাথে সাথেই যন্ত্রটি বিকট শব্দ করতে শুরু করল। সেই শব্দ শুনে হাঙরটি সেদিকে এগোতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে মার্ক এবং জেনি তাদের গ্লাইডার নিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়েছিল, ক্ষেপণাস্ত্র দিয়ে হাঙরটিকে আক্রমণ করার জন্য। হাঙরটি কাছে আসতেই তারা দুজনই ভিন্ন দিকে দৌড় দিল। হাঙরটি মার্ককে তাড়া করল। মার্কও তার গ্লাইডার নিয়ে সমুদ্রের গভীরে ডুব দিল সেটির দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য, কিন্তু হাঙরটি সেটিকেও আক্রমণ করতে থাকল। সুযোগ বুঝে মার্ক সেটির দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য বোতাম চাপল, কিন্তু হাঙরের আক্রমণে এর গ্লাইডারের লঞ্চারটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। হাঙরটা তাকে গিলে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই জেনি পেছন থেকে সেটির দিকে একটি ক্ষেপণাস্ত্র ছুড়ল। দুর্ভাগ্যবশত এত বড় ক্ষেপণাস্ত্র হাঙরটার কোনো ক্ষতি করতে পারল না। হাঙরের আক্রমণে এর মধ্যেই তার গ্লাইডারটি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। হাঙরটা তাকে গিলে ফেলার আগেই মার্ক তার গ্লাইডারের এক ঝলকানি দিয়ে দ্রুত সেটির মনোযোগ অন্যদিকে সরিয়ে দিল। এটা দেখে জেনি পালিয়ে গেল। ইতিমধ্যে পানির নিচের এই যুদ্ধের সরাসরি সম্প্রচার করার জন্য দুটি হেলিকপ্টার এসে উপস্থিত হল। লোকেরা ভেবেছিল হাঙরটা শেষ, কিন্তু পর মুহূর্তে একটি হেলিকপ্টার অন্য একটি হেলিকপ্টারের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই বিস্ফোরিত হল। একটি হেলিকপ্টার পানিতে বিধ্বস্ত হল এবং অন্যটি সরাসরি জাহাজের উপর পড়ল, কিন্তু সবাই সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপিয়ে পড়ল। জেনি কোনো মতে পানি থেকে উঠে আসতে পেরেছিল, কিন্তু মার্ক একটি কঠিন পরিস্থিতিতে পড়েছিল। হাঙরটি তাকে ছাড়ছিল না, সে ক্ষেপণাস্ত্র দিয়েও তাকে আক্রমণ করতে পারছিল না। তাই তার মাথায় একটি বুদ্ধি এলো। সে সঙ্গে সঙ্গে তার গ্লাইডারটি কাত করে গ্লাইডার কাটারের ধারালো অংশটি হাঙরটির দিকে ওপরের দিকে তাক করল। মার্ক যখন গ্লাইডারটি সামনে টানছিল, কাচারটি তার পেট ছিঁড়ে ফেলতে থাকল, কিন্তু তখনই হাঙরটি তার লেজ দিয়ে তাকে আঘাত করল, যার ফলে তার গ্লাইডারটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ল এবং কাজ করা বন্ধ করে দিল। ক্ষিপ্ত হাঙরটি এবার অন্ধের মতো তাকে আক্রমণ করল। এক ঝটকায় এটি তার চোয়ালে তাকে শক্ত করে আঁকড়ে ধরল। তার ধারালো দাঁত কাঁচটি ভেঙে দিল, যার ফলে ভেতরে জল ভরে গেল। সুযোগ বুঝে দ্রুত মার্ক কাঁচটিতে লাথি মেরে তা ভেঙে ফেলল এবং গ্লাইডার থেকে বেরিয়ে আসতে সক্ষম হল। সে দ্রুত তার বর্ষাটি বের করে সরাসরি তার চোখে আঘাত করল। এই আঘাতে হাঙরটি যন্ত্রণায় ছটপট করতে লাগল। সেই যন্ত্রণার ছটপটানিতে সে জল থেকে উঠে এলো। সুযোগ বুঝে মার্ক তার অন্য চোখটিও উপড়ে ফেলল এবং যখন সে আর কিছুই দেখতে পেল না, সোজা জলে পড়ে গেল। পড়ার সাথে সাথেই তার রক্ত সারা সমুদ্রে ছড়িয়ে পড়ল এবং তার গন্ধ সমস্ত ছোট হাঙরদের আকৃষ্ট করল, যারা সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ল। ঠিক তখনই জেনি আরেকটি গ্লাইডার নিয়ে পানির নিচে এসে তাকে টেনে তুলতে সক্ষম হল। অবশেষে তারা সবাই মিলে বিশাল হাঙরটিকে হত্যা করতে সক্ষম হল এবং এখানেই সিনেমাটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।